আন্তর্জাতিক চাপ সেটা তো অবশ্যই আছে, কারণ যারা আন্তর্জাতিক ভাবে যারা সোজা কথায় তারা যাকে এখানে কামলা হিসেবে, গোলাম হিসেবে, দাস হিসেবে পাঠিয়েছিল, তারা বুঝে ফেলেছে যে ইউনূস আসলে তাদের মধ্যে যে মহান ব্যক্তি ছিল, আসলে তিনি মহান তো ননই, তিনি একজন আদম ব্যাপারী, তিনি একজন দালালও না, তিনি একজন কামলা, তিনি দাস, এবং তিনি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝেন না, এটা তারা বুঝে ফেলেছে। সুতরাং তারা তাকে চাপ দেবে, এটাই স্বাভাবিক। আর একটা দেশ কোনোদিন 17 মাস ম্যাজিস্ট্রেসি পাওয়াতে চলতে পারে না, মব সন্ত্রাস দিয়ে চলতে পারে না। তাই আন্তর্জাতিক বিশ্বের চোখ বা দৃষ্টি এখন এইদিকে আসছে। আর তো পালিয়ে যাওয়া ছাড়া উপায় নাই, কারণ তিনি যদি এই দেশে থাকেন, এমনকি এই দেশে যদি তথাকথিত ইলেকশন বা সিলেকশন বা নির্বাচন হয়েও যায়, বড় তিনি নিজেকে নিরাপদ মনে করবেন না, কারণ চোরের মন পুলিশ পুলিশ অথবা কানার মনে মনে জানা। তিনি ভালো করেই জানেন তিনি এই দেশের কি কি ক্ষতি করেছেন, এই দেশের সার্বভৌমত্বের কি কি ক্ষতি করেছেন, এই দেশের ব্যবসায়ের কি ক্ষতি করেছেন, এই দেশের রাজনীতিবিদদের কি ক্ষতি করেছেন, এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের কি ক্ষতি করেছেন, এমনকি এই দেশের ছাত্রদের ভবিষ্যতের কি ক্ষতি করেছেন, তা সবাই জানে। সুতরাং তিনি এই দেশ থেকে পালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। কারণ তিনি যদি এই দেশে কোনোভাবে থেকে যেতে চান, হয় তার জেল হবে, ফাঁসি হবে। আমার মনে হয় সেই সুযোগ, সেই সৌভাগ্য তার জুটবে না, কারণ বাংলাদেশের জনগণ আমার ভাষায় তাকে পেটে পাড়া দিয়ে নারী ভুড়ি বের করে ফেলবে। সুতরাং তিনি যে কোনো মূল্যে নির্বাচন দিয়ে পালিয়ে যেতে চাইবেন, এটা স্বাভাবিক। এছাড়া যে হারে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সহ যেভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, যেভাবে মানবাধিকার লঙ্ঘন করতেছে, পাশাপাশি এই দেশের সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন, তাদের জিন্দা পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে, এটা বিশ্ব থেকে নীরব থাকবে বলে আমার মনে হয় না। আমি তো আপনার চ্যানেল সহ অন্যান্য অনেকের চ্যানেলে আমি বলেছি যে আমি ফেব্রুয়ারি 11 তারিখ রাত 12টা, মানে রাত 11টা 59 পর্যন্ত আমি নিশ্চিত যে নির্বাচন হচ্ছে না। তারপরে যদি আবার কেউ কেউ তো আপনার চ্যানেলে এসে বলেছে যে তারা 12 তারিখেও তারা নির্বাচনের দিনও নির্বাচন ক্যান্সেল হয়ে যেতে পারে বলে দাবি করেছেন। এমনকি এই সময়ের যারা দাস, ইউনূসের যারা গোলাম এবং দাসের দাস, তারাও বলতেছে নির্বাচন হবে না। আর এই দেশে এই মুহূর্তে কিন্তু বিএনপি ছাড়া কেউ নির্বাচন চাচ্ছে না, যেহেতু বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে ছিল। তারা এখন ক্ষমতা যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। তাদের যারা সমর্থক নেতা কর্মীরা লুটপাট করার জন্য অস্থির হয়ে আছে, এটা সবাই জানে। কোনো সন্দেহ নাই তারা সেটা করবে ক্ষমতায়, গণতন্ত্রের নামে এবং ক্ষমতায় যাওয়ার মাধ্যমে। কোনো সন্দেহ নাই তারা করতে চাচ্ছে। আমি বলছি না যে সবাই করবে, বেশিরভাগ করবে, তাদের মধ্যে 2-4 জন ভালো থাকতে পারে। এখন এই বিএনপি ছাড়া, তারপরে বিএনপি ছাড়া কেউ নির্বাচন চাচ্ছে না, কারণ এই মুহূর্তে যদি নির্বাচন হয়ে যায় তাহলে যে 13 তারিখে জাপান যেতে চায় সে দেওয়া হবে না, তাকে 12 তারিখেই বিদায় নিতে হবে, 13 তারিখে বিদায় নিতে হবে। আমার ভাবির পোলারা বেকার হয়ে যাবে, আমার ভাইয়ের পোলারা বেকার হয়ে যাবে, আমার ভাবির মাইয়ারা বেকার হয়ে যাবে। এমনকি যারা এই মুহূর্তে অপদেষ্টা হিসেবে ক্ষমতা দখল করে আছেন, বিদেশি প্রভুদের গোলাম হিসেবে, দাস হিসেবে, কামলা হিসেবে, রিটায়ার্ড হয়ে যায়, রিটায়ারমেন্টে যেতে হবে। এই স্বাদের শখের ক্ষমতা কে ছাড়তে চায় বলেন? কে শ্বশুর বাড়ি খাওয়া আর বালুর চরে হাগা এত সুখ কি এত সহজে ছাড়তে চায়? চাইবে না। সুতরাং নির্বাচন হলে তাদের পালিয়ে যেতে হবে, এই ভয়েই তারা নির্বাচনকে নিজেরাই বানচাল করার আপ্রাণ চেষ্টা করবে, কোনো সন্দেহ নাই। তারা এই যুদ্ধ বাঁধাবে 2টা কারণে। প্রথমত, তারা এই জন্য যুদ্ধটা চায়, যদি যুদ্ধটা কোনো রকম বাঁধানো যায় তাহলে ভারত বিরোধী জজবাটা আরো বেশি বেশি মার্কেটে বিক্রি করা যাবে। দ্বিতীয়ত, ভারতের সাথে যদি যুদ্ধ বাঁধানো যায় তাহলে তারা আর নির্বাচনের কথাটা 5 বছরের মধ্যে কেউ নিবে না, এটা তারা ভালো করেই জানে, বা নিতে দেবে না। সেই কৌশলের কারণে তারা যে কোনো মূল্যে ভারতের সাথে একটা সংঘর্ষ বা যুদ্ধ, ভারতের সাথে তারা বাংলাদেশের যুদ্ধ হবে না, এটা হবে অসম যুদ্ধ, যেখানে আমাদের পরাজয় নিশ্চিত। এটা এই ইউনূস গ্যাং, জামাতি গ্যাং, এনসিপি গ্যাং, বৈষম্য বিরোধী গ্যাং এবং এই যে পেয়ারা পাকিস্তানি, যারা হেফাজতে পাকিস্তানি, তারা সকলেই জানে যে এই যুদ্ধে টিকা যাবে না। কিন্তু তারা যুদ্ধটা এই জন্য চাচ্ছে যে তাদের মতে, তাদের ভাষায়, তাদের চিন্তায়, তাদের চেতনায় যে আওয়ামী লীগকে তো আমরা তাড়িয়েছি, আওয়ামী লীগকে তো আমরা ঘর ছাড়া করেছি এবং তাদের নেতা নেত্রীদের তারা দেশ ছাড়া করেছে। সুতরাং এখন তাদের সামনে হচ্ছে নির্বাচনটা হচ্ছে তাদের জন্য প্রবলেম। তারা তো জীবনে কখনো নিজেরা খেলে গোল করতে পারবে না, তারা কখনো বিএনপির নামে মাঠে নামবে, কখনো অন্য জোট করে তারা মাঠে নামবে। তারা জানে তাদের মুরুদে কুলাবে না যে নিজেরা খেলে গোল করার, স্কোর করার। তাই তারা খালি ফিল্ডে গোল দিতে চায়,
সেই কারণে তারা, যেহেতু তারা বিএনপির সাথে নির্বাচনে পারবে না, এই মৌলবাদী শক্তিটা চাচ্ছে যে কোনো মূল্যে ভারতের সাথে, নিদের পক্ষে বার্মার সাথে। যদি তারা ভারতের সাথে, আপনার চ্যানেলের মাধ্যমে আমি বাংলাদেশের জনগণের কাছে বিষয়টা তুলে ধরতে চাই, ভারতকে কিন্তু বহুভাবে, বহু প্রকারে, বহু অপকৌশলে যুদ্ধে নামানোর বহু রকম পায় তারা করে এসেছে, আমরা দেখেছি। ভারত সে টোপটি গিলেনি। ভারত, তাকে আপনি যুদ্ধে নামাতে পারবেন না আপনার মতো করে। ভারত যদি নামে সেটা তার মতো করে নামবে। তাই তারা কোনো উস্কানি, কোন মানে জামালপুরা ভাষায় বলে ভেস্কি, কোনো ভেস্কি, কোনো ইশারা, কোনো খামসাখামসিতে ভারত নাক গলায়নি। কারণ ভারত জানে যে এই যুদ্ধটা আসলে বাংলাদেশ করবে না, এই যুদ্ধটা আসলে অন্য কেউ করবে, বা অন্য কোনো গোষ্ঠী, দল, মত তারা করবে। এটা ভারত ভালো করে জানে, বুঝে। তাই ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশের বিরুদ্ধে এত কিছু বলা, এত কিছু করার পরেও তারা কোন রকম আক্রমণে যায়নি। আর আজকে যে ভারতের বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষকে পাকিস্তানি জজবায় পয়দা করা হয়েছে, এটা তো একদিনে হয়নি। এটা দীর্ঘদিনের প্রক্রিয়ায়, পরিকল্পনায়, প্রশিক্ষণের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এটা করা হয়েছে এবং তা চলমান। মনে করবেন না যেটা যে 5ই আগস্টেই এই আন্দোলনটা এইভাবে করা হয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, অথবা 5ই আগস্টেই পরেই ভারতের সাথে যুদ্ধ করার জন্য এদের মাঠে নামানো হয়েছে। জামাত সেই কথা বলতেছে, জামাতের সেই নেতা আবু তাহের নাকি ফাহের নাকি কাহের না কাফের, সে বলেছে যে তাদের 50 লক্ষ লোক তৈরি হয়ে আছে, 25 লক্ষ গোপনে, 25 লক্ষ প্রকাশ্যে। আসলে কি তাই? তাদের তো কেউই নাই। আমরা জানি তাদের পক্ষ হয়ে পৃথিবীর 4-5টি দেশ এবং একটি পরাশক্তি বাংলাদেশে এসে যুদ্ধে নামবে, এটা ভারত জানে। তাই ভারত তাদের ট্র্যাপে পা দেয়নি। যেহেতু ভারত তাদের ট্র্যাপে পা দেয়নি, তখন তাদের পক্ষে রইল আরেকটি ট্রাম্প কার্ড, অর্থাৎ রঙের টেক্কা হলো ভারতের সাথে যদি কোনো রকম যুদ্ধ বাঁধানো যায়। এটা ছিল তাদের জন্য রঙের টেক্কা। এটা যদি তারা না পায়, তাহলে রঙের 2 হিসেবে, স্প্রেডের 2 হিসেবে, রঙের 2 হিসেবে বার্মার সাথে একটা সংঘর্ষ বাঁধিয়ে দিতে পারে, যদিও সেটা তাদের আগ্রহ নাই, মানে একেবারেই আগ্রহের বাইরে। এই দুটো পরিকল্পনা তাদের হাতে রয়েছে, যাতে যে কোনো মূল্যে নির্বাচন ভণ্ডুল করা যায়। কারণ নির্বাচনটা ভণ্ডুল করলেই তারা ক্ষমতা ভোগ উপভোগ করার যে মহা সুযোগ এই মুহূর্তে তাদের হাতে রয়েছে, সেটা তারা ভোগ করতে পারবে এবং ভোগ করছে, আমরা দেখতেছি। কিন্তু ভারত তো এই ফাঁদে পা দিবে না। আর আপনি এটা মনে রাখবেন, আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে এই যে আজকে ভারত বিদ্বেষ বাংলাদেশে পয়দা করা হয়েছে, সংখ্যালঘু বিদ্বেষ এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে জজবা পয়দা করা হয়েছে, এটা কিন্তু একদিনে করে নাই, একদিনের জন্য করে না, এটা পূর্ব পরিকল্পিত ভাবে করতেছে। এটা দীর্ঘ পরিকল্পনার অংশ, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। হয়তো এটা 2 যুগ, হয়তো এটা 3 যুগ, হয়তো এটা 4 যুগ যাবতই পরিকল্পনা করা হচ্ছে কিভাবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে মাঠে নামানো যায়। কোনো সন্দেহ নেই, কারণ পাকিস্তান ভাঙার বেদনা এই দেশের মৌলবাদী গোষ্ঠী কখনোই ভুলতে পারবে না। পাকিস্তানের ভাঙার বেদনা জামাত কখনোই ভুলতে পারবে না। পাকিস্তান ভাঙার বেদনা এই ছাত্র শিবির এর ওরফে ইসলামী ছাত্র সংঘ এরা ভুলতে পারবে না। পাকিস্তান ভাঙার বেদনা আল বদর ভুলতে পারবে না। পাকিস্তান ভাঙার বেদনা আল শামস ভুলতে পারবে না। পাকিস্তান ভাঙার বেদনা রাজাকার এবং রাজাকারের উত্তরসূরিরা ভুলতে পারবে না। পাকিস্তান ভাঙার বেদনা নেজামে ইসলাম ভুলতে পারবে না। পাকিস্তান ভাঙার বেদনা মুসলিম লীগ ভুলতে পারবে না। এই গোষ্ঠীগুলো প্রতিনিয়ত কাজ করে যাবে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে, প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশের পতাকার বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে সব সময় একটা জজবা তৈরি করা যায়, যে জজবাটা হবে পাকিস্তানি জজবা। সেই জজবা এখানে তৈরি করে যে কোনো মূল্যে ভারতের সাথে একটা ক্লেশে জড়ানো, যাতে তারা ভারতকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে পারে বা বিপদে ফেলতে পারে, ভারতকে দুর্বল করে ফেলতে পারে। সোজা সাপটা যদি আমরা বলি যে ভারতকে ভাঙবে তারা, এই পরিকল্পনা নিয়েই বাংলাদেশে আসলে এটা তৈরি করা হচ্ছে। যেটা আমি আপনাদের মাঝে মধ্যে বলে থাকি যে পাকিস্তান হচ্ছে ভারতের চিহ্নিত শত্রু, তাকে তারা চিনে ফেলেছে। পাকিস্তান ভারতের জন্য ক্যান্সার, সারা পৃথিবীর জন্য একটা
বিপজ্জনক একটা দেশ এই পাকিস্তান। তো ভারত এটাকে সার্জারি করবে, ক্যান্সার যেমন অপারেশন করলে ভালো হয়ে যায়, ভালো হয়ে যাবে। কিন্তু এই বাংলাদেশ, আমার দেশ, আপনার দেশ, আমাদের এই দেশটা, লাল সবুজের পতাকার এই দেশটা ভারতের জন্য গলার কাটা হয়ে বিঁধে গেছে। না পারতাছে একে গিলতে, না পারতাছে একে গলা থেকে উগড়ে ফেলে দিতে, এটা পারতাছে না। পাকিস্তান সেই সুযোগটা নিয়েছে। পাকিস্তান জানে যে তার ভূমি থেকে যদি ভারতকে হামলা করে সরাসরি, পাকিস্তান অস্তিত্ব থাকবে না। পাকিস্তান এক টুকরা তো হয়েছে 1971 সালে, এবার 5 টুকরা হয়ে যাবে আরো, এটা পাকিস্তান জানে। আমরা দেখেছি অনেকে পাকিস্তানি জজবায় খুব লাফালাফি করে। আমি তাদের বলতে চাই, এত পাকিস্তানের মুরুদ, পাকিস্তান যুদ্ধ করে না, তারা প্রতিদিনই কাশ্মীর দখল করতে যায়। তারা বলে কাশ্মীর নাকি তাদের শাখার রক, তাদের ঘাড়ের রক। তাদের ঘাড়ের রকটা তো ভারতের ভিতরে, মুরুদ থাকে যায় না কেন? সেখানে তারা পারতেছে না। তাই তারা বাংলাদেশে একটা ক্ষেত্র তৈরি করেছে, দ্বিতীয় ক্ষেত্র, ভারতকে অস্থিতিশীল করার জন্য। ভারত সেটা জেনে গেছে। ভারত আমার মনে হয় বাংলাদেশকে নিয়ে এখন নতুন করে ভাববে। শুধু ভারত না, বাংলাদেশের উপরে সংখ্যালঘুদের যে নির্যাতন নিপীড়ন চলেছে, যেভাবে তাদের হত্যা করা হচ্ছে, যেভাবে তাদের মেরে পিটিয়ে মেরে ফেলে চালিয়ে দেওয়া হচ্ছে তাদের লাশ, বহির্বিশ্ব বা আন্তর্জাতিক বিশ্ব এটা ভালো চোখে দেখতেছে না। বাংলাদেশ নিয়ে তাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে, নতুন করে বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনা করতে হচ্ছে। সেই পরিকল্পনা বাংলাদেশের জন্য হয় খুব খারাপ, হয় খুব ভালো, বা কি হবে সেটা আমরা এখনো জানি না। ভারত বাংলাদেশকে নিয়েও নতুন করে ভাববে, কারণ ভারত মনে করেছিল বাংলাদেশ হচ্ছে তার বন্ধু রাষ্ট্র। কিন্তু ভারত যতই ভারতের পররাষ্ট্র উপদেষ্টা যতই এখানে আসুক, যতই এখানে তারা সৌজন্যতা দেখাক, তারা জানে যে বাংলাদেশ তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। আমরা দেখেছি জয়শঙ্কর সাহেব এখানে এসেছিলেন, আমরা দেখেছি খালেদা জিয়ার জানাজায় তিনি উপস্থিত হয়েছেন, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা চিঠিও তিনি হস্তান্তর করেছেন। তিনি চাইলে এই চিঠিটা স্থানীয় বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে পৌঁছে দিতে পারতেন। তা না করে জয়শঙ্করকে যে পছন্দ হয়েছে, তার মানে এই নয় যে তারা বিএনপির সাথে ভারতের কোন চুক্তি বা যুক্তি বা পরামর্শ বা লেনদেন হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না, করতে চাইও না। কারণ তারা জানে যে আওয়ামী লীগের ভিতরে যদি ভারত বিদ্বেষী মানুষ থাকে, তাহলে বিএনপির ভিতরে যে আওয়ামী লীগের পক্ষে লোক না, এটা তো একটা 10 বছরের শিশু বোঝে। রাজনীতির যে সরে সরে বোঝে না, তারাও জানে। কারণ বিএনপি কোনো রাজনৈতিক দল না, মূলত বিএনপি হচ্ছে আওয়ামী লীগ বিরোধী, এমনকি যারা কিছু কিছু লোক মুক্তিযুদ্ধ বিরোধী, যারা সরাসরি জামাতে যেতে লজ্জা পায়, তারা বিএনপিতে যুক্ত হয়ে যায়। এটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, ভারত বিরোধী, হিন্দু বিদ্বেষী একটা প্ল্যাটফর্ম। আবার বলছি, বিএনপি হচ্ছে একটি প্ল্যাটফর্ম। কি প্ল্যাটফর্ম? মুক্তিযুদ্ধ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী যারা, তাদের জন্য বিএনপি হচ্ছে একটা প্ল্যাটফর্ম। সেখানে এই যে সকল বিরোধী, পাকিস্তানের পক্ষে, জঙ্গিবাদের পক্ষে যারা, তাদের একটা মিলন মেলার জায়গা হচ্ছে বা ক্লাব হচ্ছে বিএনপি। কোনো সন্দেহ নাই। বিএনপি বারবার প্রমাণ করেছে যে তারা যদিও মুখে বলে স্বাধীনতার ঘোষকের দল, কিন্তু আমরা দেখেছি যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এসব বিষয়ে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। তাদের আগ্রহ শুধু ক্ষমতা কেন্দ্রিক, এবং ক্ষমতায় গিয়ে এবং ক্ষমতায় যাওয়ার আগে এবং পরে তারা মুক্তিযুদ্ধের চিহ্ন, স্মারক সব ধ্বংস করছে। আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দেওয়া হলো, বিএনপি 2 শব্দটি করে। এতে প্রমাণিত হয় যে বাংলাদেশ আসলেই, এমনকি অনেক প্রগ্রেসিভ দল বলে কথিত, তারও খুব একটা প্রতিবাদ শোনা যায় নাই, করে নাই। হয়তো 2-1 মিম করে কিছু বলতে থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু তারাও করে নাই। বারবার প্রমাণ হয়ে গেল, আবার প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রক্ষক, মুক্তিযুদ্ধের চেতনা বলেন, আর মুক্তিযুদ্ধের দল বলেন, মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন বলেন, এরাই সব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আওয়ামী লীগের হাতে নিরাপদ, এবং আওয়ামী লীগ যে দাবি করে তারাই চ্যাম্পিয়ন। এবার আমরা প্রমাণ করে দিয়েছি। কারণ এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের চিহ্ন, মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃত করা হলো, এই ব্যাপারে কোনো দল কোনো প্রতিবাদ করেনি। আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে, ভারত বিরোধিতা করতে গিয়ে
বিজেপি বিরোধী করতে গিয়ে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা পর্যবেসিত হয়েছে তাদের এই আন্দোলন, তাদের বক্তব্য, তাদের লেখা, তাদের আলোচনা, পর্যালোচনা, সমালোচনা। যখনই আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, এদের মুখটা শুকে যায়, এদের মুখটা অন্ধকার হয়ে যায়। যতই সুন্দর থাকুক, ঝকঝকা থাকুক, চেহারাটা আমার মতো কালো হয়ে যায়। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের কথা বললেই তারা প্রথমে ইনিয়ে বিনিময়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়। এই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে, যারা তথাকথিত প্রগ্রেসিভ, এমনকি যারা বলে আওয়ামী লীগের সমালোচনা করে, তাদের আপনি কখনো জামাতের সমালোচনা করতে শুনেছেন? আপনি বিএনপিকে কবে জামাতের করার সমালোচনা করতে শুনেছেন? এই যে মাত্র 4-5 মাস যাবৎ বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলে, যখন তারা দেখলো যে তাদের ভোটে ভাগ বসাচ্ছে, তাদের ক্ষমতায় ভাগ বসাচ্ছে, এছাড়া কোনোদিনও জামাতের সমালোচনা তারা করেনি। বামপন্থীরা কখনোই জামাতের সমালোচনা মানে নামমাত্র করে থাকে, তারা করে না তা বলবো না, নামমাত্র। কিন্তু আওয়ামী লীগ নিয়ে যদি 10 বার সমালোচনা করে থাকে, সেই তুলনায় জামাতকে নিয়ে তারা 1বার সমালোচনা করেছে। ভারতকে নিয়ে যদি তারা 10বার সমালোচনা করে, তবে জামাতকে নিয়ে তারা 1বার করেছে। আর বিএনপি তো সুবহানাল্লাহ, তারা তো কখনোই জামাতের সমালোচনা করবে না, পাকিস্তানের সমালোচনা করবে না, কারণ পাকিস্তানের গোয়েন্দা প্রধান বলে যে খালেদা জিয়াকে তারা পয়সা দিয়েছিল, সুতরাং তারা পাকিস্তানের বিরোধিতা করবে না, তারা কখনোই জামাতের বিরোধিতা করবে না। কারণ তারা যদিও বলে ঘোষকের দল, স্বাধীনতার ঘোষকের দল, কিন্তু আদতে তারা এই জামাতের আদর্শকেই তাদের আদর্শ মনে করে। জি।